বাসন্তী দেবীর ছেলে চন্দনকে দেখার জন্য পাত্রী পূজার মা নীলা দেবী এবং বাবা রতনবাবু এসেছিলেন। দিদি, আপনার বড়দি আমাদেরকে আপনাদের ব্যাপারে সবই বলেছেন। চন্দন ভালো কোম্পানিতে কাজ করে আর ওর ইচ্ছা চাকরিওয়ালা মেয়েকেই বিয়ে করবে। এর জন্যই আমরা আগ্রহ নিয়ে এখানে এসেছি। আপনারা একদম ঠিক খবর নিয়েছেন। আসলে আমাদের সেরকম কোনো ফিক্সড কিছু ছিল না যে বৌমা কি করবে না করবে। তবে এখন ছেলের ইচ্ছে, যদি বউ চাকরি করে তাহলে তারও একটু সুবিধা হয়। আপনারাও তো জানেন, আজকালকার মানুষ একদিকে তো চাইছে মেয়েরা স্বাবলম্বী হোক, আবার অন্যদিকে চাইছে যেন বৌমা অফিসে কাজ না করে। তারা সবসময় বাড়িতে বসে থাকবে আর শ্বশুর শাশুড়ির সেবা করবে। বৌমার নামে তারা কাজের লোক খোঁজে। আমাদের মনে এসব কিছুই ধারণা নেই। আমরা খুবই খোলা মনের মানুষ। মেয়ে বৌমা আমাদের কাছে সবই এক। দেখুন না, আমার বাড়িতে আমার মেয়ে পড়াশোনা করে, তবে আমরা ওকে কোনোদিনও কোনো কিছুর জন্য চাপ দিইনি। ওর যদি ইচ্ছে হয় ও চাকরি করবে, না ইচ্ছে হয় এভাবেই থাকবে। ভালো সম্বন্ধ এলে আমরাও যোগাযোগ করব। এভাবেই পূজা এবং চন্দনের বিয়ের কথা পাকা হয়ে যায়। 2.5 মাস পর তাদের বিয়ে হয়। বিয়ের পর বাসন্তী দেবী খুবই নিশ্চিন্ত হন এবং বলেন, বাবা, এত অপেক্ষা করার পর শেষ পর্যন্ত আমার মনের স্বাদটা পূরণ হলো। আজ থেকে আমি বাড়ির সমস্ত দায়িত্ব আমার বৌমাকে দিয়ে দেব আর আমি নিশ্চিন্তে দিন কাটাবো। আরে এত বেশি চিন্তা ভাবনা করা ভালো না। তুমি তো জানো তোমার বৌমা অফিসে চাকরি করে। এখন কদিন না হয় বাড়ির সকলের জন্য সে রান্না বান্না করে সবকিছু করে রাখবে, কিন্তু চাকরি জয়েন করার পরে এত কিছু করা কি ওর পক্ষে সম্ভব? কেন সম্ভব হবে না? ওর বাবা মা যখন আমাদের বাড়িতে এসেছিল তখন তো নিজেরাই বলেছিল যে মেয়ে চাকরি করার পাশাপাশি বাড়ির সমস্ত কাজকর্ম পারে। এসব শুনেই তো আমি বিয়েতে রাজি হয়েছি। না হলে বৌমা শুধু চাকরি করবে আর আমি রান্না করে দেব, তা তো আমি হতে দেব না। তোমার তো দেখছি আলাদা ধরনের ডিমান্ড। বৌমার হাতে রান্না খাবি, বৌমাকে চাকরি করতে পারবি। একটা মানুষের পক্ষে গিয়ে এত পরিশ্রম করা সম্ভব? আরে বাবা, তুমি এত টেনশন করছো কেন? মেয়েরা চাকরি বাকরিও করতে পারে আর ঘরও সামলাতে পারে। তোমাকে আগে থেকে কোনো কিছুর হিসাব লাগাতে হবে না। তুমি খাবে দাবে রেস্ট নেবে, বাকিটা আমি সামলে নেব। হ্যাঁ, তুমি সে না হলে দেখে নেবে। যাই হোক, এখন আমাকে একটা গরম গরম চা দাও তো। হালকা হালকা শীত পড়েছে, খুব ঘন ঘন চা না হলে ঠিক জমে না। বাসন্তী দেবী ঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমে আসেন। সেখানে পূজা বসে বসে তার কাপড় সেলাই করছিল। বাসন্তী দেবী তাকে বলেন, বৌমা, তোমার শ্বশুর মশাই একটু চা চাইছেন, তাড়াতাড়ি গিয়ে ওনার জন্য একটু চা করে আনো। আর হ্যাঁ, কাজকর্ম সেরে একবার আমার ঘরে আসবে। আমি তোমাকে বলে দেব আমরা কখন কি খাই, তাহলে তোমারও ব্যাপারটা সুবিধা হবে আর কি। ঠিক আছে মা, আমি চা করছি। আর আমার পরশু থেকে অফিস খুলে যাচ্ছে, সেজন্যই জামা কাপড়গুলো সব রেডি করে রাখছি। আপনি চলুন, আমি এগুলো আমার রুমে রেখে যাচ্ছি। বাসন্তী দেবী রুমে চলে আসেন। 10-15 মিনিট পর পূজা চা নিয়ে সেখানে আসে। চায়ের কাপ শ্বশুরমশাইকে দেয় এবং সঙ্গে সঙ্গে বাসন্তী দেবী তার হাতে একটি লিস্ট ধরিয়ে দেন। দেখো বৌমা, আমার মনে হয় তাড়াহুড়োতে তুমি সবকিছু মনে রাখতে পারবে না, তাই আমি এখানে একটা ভালো করে লিস্ট তৈরি করে দিয়েছি। প্রত্যেকদিন তুমি লিস্ট অনুযায়ী খাবার তৈরি করবে, কেমন? লিস্ট হাতে নিয়ে পূজা মনে মনে বলে, এরা আবার কি ধরনের মানুষ? কেউ এভাবে খাবারের লিস্ট তৈরি করে? এটা তো একটা বাড়ি, বাড়িতে কি মানুষ রুটিন ধরে খাবার খায়? প্রত্যেকদিন যেমন ইচ্ছা রান্না হবে, যেমন ইচ্ছা খাবে, তাহলেই তো ফুরিয়ে গেল। কি জানি বাবা, এদের নিয়ম কানুন তো আমার মাথায় আসছে না। যাই হোক, আমার কি, আমাকে বলে দিচ্ছে আমি রান্না করে দেব, যার ইচ্ছা হবে খাবে, না ইচ্ছা হবে না খাবে। এসব মনে করে পূজা রান্নাঘরে চলে যায়। সেদিনকার রান্না বান্না শেষ করে সে সবাইকে খেতে দেয়। এভাবেই তার ছুটি কেটে যায় এবং অফিস যাওয়ার দিন আসে। পূজা সকাল সকাল উঠে রান্না বান্না কমপ্লিট করে এবং বাইরে বেরিয়ে তার শাশুড়ি মাকে বলে, মা, রান্না বান্না সব হয়ে গেছে। সকালের জন্য ঘুগনি, দুপুরের জন্য ভাত, ডাল, মাছের ঝোল, সবজি সব কমপ্লিট। শুধুমাত্র ওই 10টা রুটিটা বানাইনি। আপনি রুটি কটা বানিয়ে নেবেন। হ্যাঁ, আসলে আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি রেডি হতে যাচ্ছি। ঠিক আছে, তুমি তৈরি হয়ে নাও, আমি খাওয়ার আগে রুটিটা বানিয়ে দেব। মা, এখন আমরা তো অফিসে নিয়ে যাব, তার জন্য আমাদের মতো কয়েকটা বানিয়ে দিন, বাকি আপনারা যখন খাবেন তখন বানিয়ে নেবেন। পূজার কথা শুনে বাসন্তী দেবী রান্নাঘরে রুটি করতে চলে যান। তিনি আটা মেখে রুটি তৈরি করেন এবং ছেলে ও বৌমার টিফিন প্যাক করেন। এদিকে পূজা তৈরি হয়ে নিচে নেমে আসে। বাসন্তী দেবী তাদের হাতে টিফিন দিয়ে বলেন, এই নাও বৌমা, তোমার আর চন্দনের টিফিন। থ্যাংক ইউ মা, এখন আমরা আসছি। আমি ওই 5টা নাগাদ ফিরে আসবো। আপনারা সবাই ঠিকঠাক ভাবে খেয়ে নেবেন, কেমন?
এই বলে তারা সেখান থেকে চলে যায় এবং বাসন্তী দেবী মনে মনে বলেন, আমি তো ভেবেছিলাম বৌমা আসার পর বাড়িতে আরাম করে পায়ে পা তুলে খাবো, কিন্তু এখানে তো দেখছি আমাকেই বৌমার জন্য টিফিন তৈরি করতে হচ্ছে। কাজের কাজ তো কিছুই হলো না, উপরন্তু বাড়িতে সদস্য বেড়ে গেল, এখন আবার 3 জনের জন্য রুটি তৈরি করতে হবে। এভাবেই বেশ কিছুদিন কাটে। প্রত্যেকদিন সকালবেলা পূজা সবকিছু তৈরি করে যেত এবং রুটি বাসন্তী দেবীকে তৈরি করতে হতো, যাতে তিনি বিরক্ত হয়ে পড়েন এবং বলেন, বৌমা, আমি কিন্তু রোজ রোজ এভাবে রুটি তৈরি করতে পারবো না, এগুলো তোমার দায়িত্ব। তোমার উচিত বাড়িতে সবকিছু তৈরি করে তারপর বেরোনো। 5 জনের জন্য রুটি আমি একা কি করে করব বলো? অন্য কোনো সমস্যা নেই, আমার হাতে খুব ব্যথা করে, এই হাতে রুটি বেলতে খুব সমস্যা হয়। মা, আমি তো ভোরবেলা উঠে সবকিছুই রান্না বান্না করি, আমি সময় পাই না বলেই আপনাকে রুটিটা করতে বলেছিলাম। আপনার যদি হাতে সমস্যা হয় তাহলে আপনি দিশাকে দিয়ে রুটিটা করিয়ে নেবেন, এমনিতেও সারাদিন তো কিছুই করে না, অন্তত রুটিটা তৈরি করলে সবার একটু উপকার হয়। পূজার কথা শুনে ননদ দিশা বলে, না বাবা না, আমার দ্বারা ওইসব রুটি টুটি তৈরি হবে না, এমনিতেও আমার হাতে সবসময় ম্যানিকিওর করা থাকে, ওসব আটা ফাটা মাখতে গেলে আমার হাতে নোংরা হয়ে যাবে, এত টাকা নষ্ট করে স্কিনের ট্রিটমেন্ট করায়, সব বেকার হয়ে যাবে। তুই কি সারা জীবনে একইভাবে হাতে স্কিনের যত্ন নিয়ে বসে থাকিস? আরে বাবা, একটা না একটা দিন তো তোকে সবকিছু করতেই হবে। তুই যদি এখন থেকে ভালো ভালো রান্না বান্না শিখিস তাহলে তো শ্বশুর বাড়ি গিয়ে ভালো মন্দ রান্না করে সবাইকে খাওয়াতে পারবি। দেখলে তো মা, দাদা আমাকে কিভাবে বলছে, বৌদিকে একটু কাজ করতে হয় বলে দাদা আমাকে এইভাবে কথা শোনাচ্ছে। তোমাদের যদি এতই সমস্যা হয় তাহলে তোমরা আমাকে মুড়ি টুটি কিছু খেতে দিয়ে দিও, কিন্তু খাবার তৈরি নিয়ে আমাকে কোনো কথা শোনাবে না। ঠিকই তো, বাড়িতে একটা ননদ যদি একটু শুয়ে বসে কাটায় তাহলে তোমাদের সমস্যাটা কোথায়? হ্যাঁ, এমনিতেও তো কিছুদিন পর ওর বিয়ে হয়ে যাবে, তখন তো ওকেই সবকিছু করতে হবে। বাপের বাড়িতে যে কটা দিন আছে একটু আরাম করে থাক না। মা, আপনি আমার কথাটা ভুল বুঝছেন, আমি শুধুমাত্র একটু সাহায্যের জন্যই বলেছিলাম। দিশা শুয়ে বসে থাক, তাতে আমার কোনো কিছু সমস্যা নেই। রুটি তৈরি করতে খুব জোর 8 ঘন্টা সময় লাগে, ওই 8 ঘন্টা দিলেই অনেক উপকার হতো। থাক পূজা, ওরা যখন তোমার কথা বুঝতে চাইছে না তখন তুমি বারবার ওদের এই কথা বলো না। আর আমার কথা শোনো, রুটি নিয়ে যখন এত ঝামেলা হচ্ছে তাহলে তুমি সকালবেলা উঠে ভাত রান্না করে দাও। সকালবেলা আমি ভাত খেয়ে চলে যাবো আর টিফিনেতেও ভাত নিয়ে চলে যাব, তাহলে কোনো ঝামেলাও থাকবে না। হ্যাঁ, এই কথাটা তুমি ঠিকই বলেছো, এমনিতেও আমি দুপুরের ভাত রান্না করেই যাই, এখন না হয় একটু বেশি চাল নিয়ে ভাত ফুটিয়ে যাব। ঠিক আছে, তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটাই করো, আমি তো বাবা আর এইসব পারছি না, আমার আর কিছু বলার নেই। পরের দিন থেকে পূজা সকাল সকাল উঠে ভাত বসিয়ে দিত। কয়েকদিন পর সে চিন্তা ভাবনা করে, এখানে তো রাতের বেলাতেও ভাত খাওয়া হয়, তাহলে এক কাজ করি, সকালবেলা একেবারে বেশি করে ভাত বসিয়ে দিই, সকাল দুপুর রাতে 3 বেলাতেই ভাত খাওয়া হয়ে যাবে। এমনিতেও অফিস থেকে এসে আমি খুব টায়ার্ড হয়ে যাই, রাতে সে একটু ডাল বা সবজি রান্না করে নিলেই হয়ে যাবে। এরপর থেকে সে একসঙ্গে সকাল দুপুর এবং রাতের ভাত একসঙ্গেই করে নিত। 6 মাস কেটে যায় এবং দিশাকে দেখতে পাত্রপক্ষ আসে। তারপর দিশা, তুমি এখন কি করো, কোথায় চাকরি করো? আন্টি, আমি তো কোনো জায়গায় চাকরি করি না, আমি বাড়িতেই থাকি। তাই নাকি? বৌদি চাকরি করে আর তুমি বাড়িতেই থাকো, তার মানে বাড়ির সমস্ত কাজ তুমি সামলাও, তাই তো? এইটা তো বেশ ভালো কথা। না না আন্টি, আমি বাড়ির কোনো কাজই সামলাই না, বৌদি সকালবেলা উঠে রান্না করে, সব কাজ করে, তবে অফিসে যায়, আর সন্ধ্যাবেলা এসে আবার রান্না বান্না করে, আমাকে তো কিছু করতেই হয়। সে কি, তুমি তাহলে সারাদিনটা করো কি, আর বৌমা একা এত কিছু কি করে সামলায়? আমি সারাদিন ফোন ঘাঁটি, ভিডিও গেম খেলি, টিভি দেখি, আর মায়ের সঙ্গে গল্প করি, আবার কখনো কখনো বন্ধুদের সঙ্গে চ্যাট করি, এই করে আমার সারাদিন কাটে। আর বৌদি তো সকালবেলা উঠে ভাত রান্না করে চলে যায়, আমরা 3 বেলা ওই সকালের ভাত খেয়েই থাকি, রাতের বেলা একটু আলাদা সবজি হয় বটে, কিন্তু তাতে আমাদের অভ্যেস হয়ে গেছে। দিশা এভাবে বললে বাসন্তী দেবী মাথায় হাত দিয়ে বসে পড়ে। এই মেয়ের মাথায় কি একটুকু বুদ্ধি নেই, এদের সামনে এভাবে বলেই যাচ্ছে। ব্যাস, এই জায়গায় আর ওদের সম্বন্ধ পছন্দ হবে? তুমি সারাদিন অলসভাবে শুয়ে বসে সময় কাটাও? না আন্টি, ও মজা করছে, আসলে এই সমস্ত কাজ দিশাই করে, সকাল থেকে ও আমাকে সাহায্য করে। এই দেখুন না, এখানে যে খাবারগুলো রাখা আছে সবকিছু ও নিজের হাতে তৈরি করেছে, সবকিছুতে ও একেবারে এক্সপার্ট। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা শোনো, আমাদের বাড়িতে কিন্তু কেউ রুটি পরোটা এসব খায় না, সবাই ভাতের উপরেই থাকে, তাই ভাতের যতগুলো আইটেম হয় তুমি সেগুলোই শিখে নেবে, আমাদের তাতেই কাজ চলে যাবে।
1 মাস পর বিয়ের দিন ফাইনাল হয়ে যায়। এদিকে দিশার হাতে মাত্র 1 মাস সময় ছিল। তা নিয়ে বাড়ির লোকেদের খুব চিন্তা, কারণ দিশা তো কিছুই পারতো না। এবার কি হবে বলতো? এই 1 মাসের মধ্যে তুই এত কিছু রান্না কি করে শিখবি? বৌমা ঠিকই বলেছিল, তোকে দিয়ে যদি আমি শুরু থেকে রান্না বান্নাটা করাতাম তাহলে আজ এত বড় সমস্যা হতো না। বৌমা তো কোনোভাবে বিয়েটা ম্যানেজ করে দিল, না হলে তুই যেভাবে উত্তর দিচ্ছিলিস ওরা তো মুখের উপরে না বলেই চলে যেত। বৌমা, তুমি যখন এতটা সাহায্য করেছো তাহলে আর একটু সাহায্য করে দাও মা। মেয়েটাকে কিছু রান্না বান্না শিখিয়ে দাও। শুনলে তো ওরা কি ধরনের খাবার খায়। আমি বুঝতে পারছি মা, সময় কম কাজ বেশি, কিন্তু আমাকেও তো রোজ অফিসে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, কোনো না কোনো একটা উপায় বার করছি আমি। এরপর পূজা চিন্তা ভাবনা করে যে কি করে সে তার ননদকে রান্না শেখাবে। তারপর তার মাথায় একটা আইডিয়া আসে। সকালবেলার ভাত রান্না একটি জায়গায় আলাদা করে সরিয়ে রাখে। দেখো দিশা, সকালের ভাত রান্না তো আমি করে ফেলি। তোমাকে এবার যেটা করতে হবে সেটা হলো রাত্রেবেলা এই ভাত দিয়েই তোমাকে বিভিন্ন ধরনের আইটেম করতে হবে। আমি অফিস থেকে তোমাকে কিছু পদ্ধতি পাঠাবো, তুমি প্রত্যেকদিন সেগুলোকে ফলো করবে আর রান্না করবে। এভাবেই পূজা অফিসে চলে যেত এবং লাঞ্চ টাইমে তাকে বিভিন্ন ভাতের রেসিপি পাঠাতো। দিশা সেগুলোকে দেখে দেখে রান্না করত এবং সেগুলো রাতে সবাই মিলে খায়। এভাবেই 15 দিনের মাথায় দিশা প্রায় 10 রকমের আলাদা আলাদা ভাতের রেসিপি শিখে যায়। এদিকে রাত্রিবেলা ভাতের আলাদা আলাদা রেসিপি রান্না হওয়ার ফলে সবাই খুব আগ্রহ নিয়ে খেতে শুরু করে এবং একসঙ্গে 2 সমস্যার সমাধান হয়। দেখতে দেখতে দিশার বিয়ে হয়ে যায়। বাড়িতে সেই রেসিপি দেখে এবার বাসন্তী দেবীও রাতের খাবার রান্না করেন, যার ফলে বাড়ির সবাই খুশি হয় এবং সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। সীমা দেবী ও গণেশবাবু তন্ময় ও সুজয়কে নিয়ে প্রতাপপুরে বসবাস করতেন। 2 ছেলেই সরকারি অফিসে চাকরি করে। বড় ছেলে তন্ময়ের ভালো একটি সম্বন্ধ দেখে সন্ধ্যা নামের এক মেয়ের সঙ্গে বিয়ে হয়ে যায়। সন্ধ্যার বাবা মা মারা যাওয়ার কারণে সন্ধ্যা তার মাসির কাছেই বড় হয়। মাসি সুচিত্রা দেবী সন্ধ্যাকে বড় করে পড়াশোনা করিয়ে বিয়ে দেন তন্ময়ের সঙ্গে। তন্ময় খুবই ভালো ছেলে, তাই তাড়াতাড়ি সন্ধ্যার সঙ্গে বিয়ে হয়ে যায়। বিয়ের পর শ্বশুরবাড়ি সন্ধ্যার ভালোই কাটছিল। হঠাৎ এক সময় আসে সন্ধ্যার জীবনে। শাশুড়ি সীমা দেবী সন্ধ্যাকে বড় বউ হিসাবে ভালোবাসে, কিন্তু ছোট ছেলের বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর থেকে সীমা দেবী পরিবর্তন হয়ে যান। বড় বৌমা, ও বড় বৌমা, তোমার কি চা জল খাবার কিছু হলো নাকি? আমরা কখন থেকে সেই টেবিলে বসে আছি, বলি এত দেরি কেন হচ্ছে শুনি? এই তো মা, হয়ে গেছে, আসছি, শুধু হালুয়াটা বানাচ্ছি, এখনই নিয়ে যাচ্ছি। এই বলে সন্ধ্যা সবার খাবার এক এক করে বয়ে টেবিলে রাখে এবং সবাইকে খেতে দেয়। একটু চা নাস্তা বানাতে গিয়ে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছ দেখছি। কই আগে তো এত দেরি হতো না, এখন কি আস্তে আস্তে ভীমরতি ধরেছে নাকি? না মা, অন্যান্য দিনের তুলনায় তো আজ বরং তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ আজকে চাটনিটা বানাতে হয়নি। হ্যাঁ, তুমি যা চাটনি বানাও তার বলে কাজ নেই। এখন কেন যে তোমার কাজে মন লাগছে না বুঝতেই পারছি না। নতুন বউ আসবে, তাকেও কি তোমার মতো শেখাবে ভাবছো নাকি? দেখবে আমার নতুন বৌমা কত চটপটে হবে। আমার ছোট বৌমা তারা সব দিকের একেবারে এক্সপার্ট। আসলে বড় ঘরের মেয়ে তো, তাই কাজে কামে কথাবার্তায় সব দিকেই চটপটে। তোমার মতো সে গাইয়া গরিব নয় বাপু। শাশুড়ির এই ধরনের কথা শুনে সন্ধ্যা খুবই কষ্ট পায়, কিন্তু কিছু না বলে চুপচাপ টেবিলের পাশে দাঁড়িয়ে থাকে। আসলে সন্ধ্যা সাদাসিধে মনের মানুষ ছিল এবং ভীষণ সংস্কারী ছিল। সংসারের জিনিসপত্র সমস্ত গুছিয়ে সুচিয়ে রাখত, কিছুই নষ্ট হতে দিত না। একদিন রাতে সন্ধ্যা রান্নাঘরে কাজ করছিল, তখন সীমাদেবী এসে বলেন, এ কি বৌমা, সবাই খাবারের জন্য বসে আছে, এত রুটি তুমি কখন বানাবে? জানো তো তোমার শ্বশুরমশাই তাড়াতাড়ি খেয়ে ঘুমান, আর তুমি এরকম একটা একটা করে রুটি বেলছো। আমি তো সেটাই বুঝতে পারছি না, যেখানে আমাদের রুটি বেলার মেশিন রয়েছে তুমি সেটাকে ব্যবহার করছো না কেন শুনি? না মা, আসলে রুটি তো হাতে বেলাই ভালো। মেশিনে বেলা রুটি খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকারক, আর খেতেও স্বাদ থাকে না, তাই আমি হাতেই বেলছি। আমি বুঝতে পারছি না, আমি বলার সত্ত্বেও তুমি কেন এগুলো ব্যবহার করছো না? তুমি কি এগুলো সাজিয়ে রাখার জন্য ঘর ভর্তি করে রেখেছো, নাকি কোনোদিন দেখোনি বলে জিনিসটাকে ব্যবহারই করতে পারছো না? শুধু শুধু তুলে রেখে পুরানো করে দিচ্ছ। এখনো তুমি সেকেলেই হয়ে আছো জানো, গাইয়া কোথাকার। থাক, তোমাকে আর কিছু ব্যবহার করতে হবে না। 2 দিন পরেই আমার ছোট বৌমা আসছে, সেই আমার সব জিনিসপত্র ব্যবহার করবে। তুমি ওই পুরানো সেকেলেই হয়ে থাকো, বুঝেছো?
সীমা দেবীর কথা বলা শেষ হতে না হতেই সন্ধ্যা শ্বশুর মশাই গণেশ বাবু খাবারের জন্য তাড়া লাগায়। কই আমার খাবারটা হলো? আর কত দেরি লাগবে? আমার খাবারের সময় হয়ে গেছে, আমি আর অপেক্ষা করতে পারছি না, তাড়াতাড়ি আমার খাবার নিয়ে আসো। হ্যাঁ বাবা, হয়ে গেছে, নিয়ে যাচ্ছি। আর 2 মিনিট অপেক্ষা করুন, এক্ষুনি আপনার খাবার নিয়ে যাচ্ছি। এদিকে সীমা দেবীর কথায় সন্ধ্যার মন ছোট হয়ে যায়। বারে বারে শাশুড়ি সীমা দেবী সন্ধ্যাকে খোঁটা দিয়ে কথা বলে, সেটা সন্ধ্যা বেশ ভালোই বুঝতে পারে। তাই সন্ধ্যা মনে মনে ভাবে, আগে তো আমি বেশ ভালোই ছিলাম, এখন নতুন বউ আসতে না আসতেই আমি পুরানো হয়ে গেলাম। এখনো তো সে ঘরের বউ হয়ে ঘরেই আসেনি, আসলে কি হবে কি জানি। কিছুদিন পরে সীমা দেবীর ছোট ছেলে সুজয়ের বিয়ে হয়ে যায় তারার সঙ্গে। তারার বাবা অখিলেশ বাবু শহরের মধ্যে সবথেকে বড় বিজনেসম্যান, তাই তারা তাদের মেয়েকে গহনাগাটি এবং সংসারের আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে ভরিয়ে দিয়েছে। বিয়ের পর তারা যখন প্রথম শ্বশুরবাড়িতে পা দেয়, তখন তার শাশুড়ি সীমা দেবী ও সন্ধ্যা দুজনে মিলে বরণ করতে আসে। ছোট বৌমা, আমার ঘরের লক্ষ্মী, এসো মা, ঘরে এসো। এই আলতার থালায় পা দিয়ে ঘরে প্রবেশ করো। বাহ ছোট বৌমা, তোমার লেহেঙ্গাটা তো বেশ সুন্দর দেখতে হয়েছে, দেখে তো মনে হচ্ছে অনেক টাকা দাম। হ্যাঁ মা, আসলে এটা আমি স্পেশাল ভাবে অর্ডার দিয়ে বানিয়েছি, এটার দাম 1 লাখ টাকা। ওইসব লেহেঙ্গাগুলো ওল্ড ডিজাইন হয়ে গিয়েছে, তাই আমি বিয়ের জন্য স্পেশাল ভাবে এই লেহেঙ্গাটা ডিজাইনারের কাছ থেকে বানিয়েছি। এভাবেই বলতে বলতে তারার চোখ সন্ধ্যার দিকে গিয়ে পড়ে। একি দিদি, তুমি এরকম পুরানো ডিজাইনে শাড়ি পরে আছো কেন? বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে আর তুমি এরকম একটা ওল্ড ফ্যাশনের শাড়ি পরেছো? আসলে শাড়িটা না আমার খুব প্রিয় গো, যতই পুরানো হোক এটা আমার মনে একটা বিশেষ জায়গা নিয়ে আছে, কারণ এটা আমার মা আমার বিয়েতে আমাকে দিয়েছিল, তাই শাড়িটা আমার খুব প্রিয়, আমি কোনোদিনও নষ্ট হতে দেব না এটাকে। আসলে ছোট বৌমা, তোমার দিদি আসলে খুব ওল্ড টাইপের মানুষ, নতুন জিনিসের প্রতি ওর কোনোই আগ্রহ নেই, যত পুরানো জিনিসগুলো সে গুছিয়ে গুছিয়ে রেখে দেয়, পুরানো জিনিসও খুব ভালোবাসে। শাশুড়ির কথায় সন্ধ্যা খুবই কষ্ট পায়, আবারও সে কিছু না বলে চুপচাপ কথাগুলো সহ্য করে। এত সুন্দর একটা সময়, তাই কথা না বাড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর তারা নিজের ঘরে চলে যায়। শাশুড়ি এখন থেকে ছোট বৌমাকে যেন মাথায় করে রাখছে। পরের দিন সকালে তারা ঘুম থেকে উঠে যখন রান্নাঘরের দিকে আসে, তখন সীমা দেবী বলেন, নতুন বৌমা, আজ তোমার বউ ভাত, মানে তোমাকে প্রথম রান্নাঘরে আজ ঢুকতে হবে এবং রান্না করে সবাইকে খাওয়াতে হবে, এটাই আমাদের নিয়ম। ঠিক আছে মা, আমি সব করে নেব, কিন্তু কে কি খাবে একবার জিজ্ঞাসা করে নিলে ভালো হয়। এই বলে তারা সকলকে জিজ্ঞাসা করে। তাদের পছন্দ অনুযায়ী সবার মতো করে তারা খাবার বানিয়ে টেবিলে নিয়ে আসে এবং সকলকে পরিবেশন করে। আর খাবারের শেষে সুন্দর গোলাপ জামুন বানিয়ে নিয়ে আসে এবং সকলকে খেতে দেয়। বৌমা, তোমার হাতের রান্না খুব সুন্দর হয়েছে, তোমার হাতে যেন একটা জাদু আছে, যে খাবে সে নাম না করে থাকতেই পারবে না। যে গোলাপ জামুনটা দিয়েছো না, ওটা তো অসাধারণ হয়েছে, মুখের মধ্যে যেন লেগেই আছে। হ্যাঁ বৌমা, তোমার সব খাবার ভালো হয়েছে, বিশেষ করে মিষ্টিটা তো খুবই ভালো হয়েছে। এতদিন শুধু সুজির পায়েস খেয়ে খেয়ে মুখটা একেবারে বেস্বাদ হয়ে গেছে, আজ তুমি নতুন কিছু করে খাওয়ালে, খুব ভালো লাগলো। এই না হলে আমার নতুন বৌমা, খাবারের দিক থেকেও তুমি নতুন। বড় বৌমা বিয়ে করে প্রথম যখন রান্নাঘরে সবার জন্য খাবার করে নিয়ে আসে, মিষ্টিতেই সুজির পায়েসই বানিয়েছিল, সেই থেকে আজ পর্যন্ত একইভাবে চলছে। শাশুড়ি সব কথা শুনে সন্ধ্যার দুঃখে মনটা ভরে যায় এবং চোখগুলো ছলছল করতে থাকে, আর মনে মনে বলে, এতদিন তো আমার খাবার মুখে লেগে থাকতো, আজ আমি এত খারাপ হয়ে গেলাম, আমি পুরানো হয়ে গেলাম। নতুন বউ আসতে না আসতেই নতুন বউয়ের খাবারও খুব ভালো লাগছে, ভালো বেশ। এরপর বেশ কিছুদিন এভাবেই কেটে যায়। তারপর সীমা দেবী একদিন তারাকে নিয়ে শপিং করতে যায়। তারাও সীমা দেবী দুজনে মিলে প্রচুর শপিং করে এবং বাড়িতে এসে তারা সীমা দেবীকে বলে, মা, ঘরের সব পর্দাগুলো পুরানো হয়ে গেছে, এই কাজ করা মোটা পর্দা এখন আর চলে নাকি, এখন সব ফেন্সি হালকা হালকা পর্দা উঠেছে, এই দেখুন এই পর্দাগুলো কেমন লাগছে বলুন তো, চলুন পুরানোগুলো চেঞ্জ করে এগুলো লাগিয়ে দিই। এই বলে দুজনে মিলে পুরানো পর্দাগুলো খুলে সব নতুন পর্দা লাগিয়ে একেবারে ঝকঝক করে রেখেছে। ঠিক তখনই সন্ধ্যা সেখানে আসে এবং বলে, মা, আপনিও তারার সঙ্গে তাল মিলিয়ে চলছেন, আপনি তো জানেন এই পর্দাগুলো আমি কত কষ্ট করে বানিয়েছি, নিজের হাতে বসে বসে কাজ করেছি এই পর্দাগুলোতে, এই পর্দাটা কত দামি, সেই পর্দাগুলোকে খুলে ফেলে দিয়ে আপনি এই পাতলা পর্দাগুলো লাগাচ্ছেন। দেখো বড় বৌমা,
আমাদের কাজে বাধা দিও না তুমি একেবারে। আমার ভীষণ মাথা গরম হয়ে যায় জানো, শুধু শুধু কাজের মাঝে এসে নাক গলাছো। আজকাল এই পুরানো পর্দাগুলো চলে না, বুঝেছো? এক কাজ করো, তোমার যদি এই পর্দাগুলোর প্রতি এতই মায়া লাগে তাহলে তুমি তোমার ঘরে লাগাও, আর না হলে তোমার গরিব বাপের বাড়িতে দিয়ে আসো, তাদের কাজে লেগে যাবে। ঠিক, বিয়েতে তো এক পয়সাও জিনিস তোমাকে দেয়নি, বরং আমি আমাদের এই পুরানো পর্দাগুলো তোমার বাবাকে আমি দিচ্ছি। আমার মন অনেক বড়, বুঝেছো? তোমাদের মতো এরকম ছোট মন নয়, পুরনো জিনিসকে আঁকড়ে ধরে বসে থাকবো। সীমা দেবীর কথায় সন্ধ্যা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। বারে বারে শাশুড়ির এই অপমান তারা সহ্য হয় না। তিল তিল করে এই সংসারের জন্য অনেক করেছে সন্ধ্যা, আজ সবকিছু পাল্টে দিয়ে তাকে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। এটা সন্ধ্যা আর সহ্য করতে পারছে না। দুদিনের মেয়ে এসে মাথায় উঠে নাচছে এবং শাশুড়িও তার কথায় নাচছে। সন্ধ্যা একেবারে এইসব মেনে নিতে পারছে না। এমনই আর একদিন সীমা দেবী সন্ধ্যাকে জোর গলায় ডাক দিতে থাকেন। বড় বৌমা, ও বড় বৌমা, কানে কি শুনতে পাচ্ছ না নাকি? আরে এই আমার ওল্ড বৌমা, কোথায় আছো তুমি? এদিকে এসো। হ্যাঁ মা, আমাকে ডাকছেন? কোনো দরকার আছে নাকি? আমার দরকার নেই, তোমার দরকার। এই নাও, এই কিছু পুরানো শাড়ি আছে নতুন বৌমার, এগুলো তোমার বেশ কাজে লাগবে। তুমি তো পুরানো জিনিস বেশি পছন্দ করো, তাই এগুলো তুমি পরে নিও। ও নতুন মানুষ, এখন নিত্য নতুন পরবে, পুরানো জিনিস ওকে মানায় নাকি? শাশুড়ির এই কথায় সন্ধ্যার চোখ ভরে জল চলে আসে এবং সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছিল। ঠিক তখনই তারা তার হাতে দুটো জুতোর ব্যাগ নিয়ে এসে বলে, দিদি, এই জুতোগুলো একটু পুরানো হয়ে গেছে, এগুলো তুমি পরে নিও। ব্যাগটা কোথাও গেলে তুমি নিতে পারবে। আমি এখন নিত্য নতুন জিনিস ব্যবহার করি তো, তাই আমার এগুলো আর লাগবে না, তুমি এগুলো রেখে দিও। এই কথাগুলো শুনে সন্ধ্যা আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারে না, তার সহ্যের বাঁধ ভেঙে যায়। সন্ধ্যা তখন চিৎকার করে বলতে থাকে, আমি কি দোষ করেছি? কেন আমাকে সবসময় এভাবে অপমানিত করা হচ্ছে শুনি? আমি কি এই সংসারের জন্য কিছু করিনি? আর 7-8 বছর আমার বিয়ে হয়েছে, এতদিন তো আমি সংসারটাকে আগলে রেখেছিলাম, তখন তো আমি সবার মাথার উপরে ছিলাম। আজ নতুন বউ আসতে না আসতে আমি পুরানো হয়ে গেলাম, আমি এতই ফেলনা হয়ে গেলাম তোমাদের কাছে। সবকিছুই নতুন বউয়ের ভালো আর আমার সবকিছুই খারাপ, তাই তো? ঠিক আছে, আজকের পর থেকে আমি আর এই বাড়িতে থাকবো না। আমার যখন কোনো দরকারই নেই কারোর, তাহলে আমি এই বাড়িতে থাকতে যাব কেন? আপনারা আপনাদের নতুন বৌমাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখুন আর নতুন নতুন জিনিস গড়ে তুলুন। এই বলে সন্ধ্যা তার সমস্ত কাপড় চোপড় গুছিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। ঠিক তখনই সীমা দেবী সন্ধ্যার কাছে হাত জোড় করে ক্ষমা চায়। বৌমা, আমার ভুল হয়ে গেছে, আমি খুব অন্যায় করে ফেলেছি মা, তোমাদের দুজনের মধ্যে ভেদাভেদ করে। ভুলটা আমারই, আমি প্রথম থেকে নতুন বৌমার পিছনে ছুটেছি, তোমাকে তো কোনো গুরুত্বই দিইনি। আসলে তুমি তো আমার বাড়ির প্রথম লক্ষ্মী, এভাবে বাড়ি ছেড়ে চলে যেও না মা, বাড়ির অমঙ্গল হবে। আমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম ভুল কখনো করব না। তুমি আমার ঘরের লক্ষ্মী, আমার ঘর ছেড়ে যেও না। দিদি, আমারও ভুল হয়ে গেছে, আমিও মায়ের মতো তোমার দিকে ধ্যানই দিতে ভুলে গিয়েছি, শুধু নিজের নিয়েই ব্যস্ত হয়ে চলেছি। আমাকে ক্ষমা করে দাও। এখন থেকে আমরা দুই বোন মিলেমিশে থাকবো আর একে অপরের যুক্তি করে সবকিছু করব। শাশুড়ি ও তারার কথা শুনে সন্ধ্যাও তাদেরকে ক্ষমা করে দেয় এবং শাশুড়িকে জড়িয়ে ধরে বলে, আসলে মা, আমি সংসারটাকে খুবই ভালোবাসি। সংসারটার সমস্ত জিনিস তিল তিল করে আমি চিনেছি, তাই আমার খুব কষ্ট লাগে সব জিনিস অপচয় করতে, নষ্ট করে ফেলে দিতে। আজ থেকে আর আমিও এরকম করব না। আপনাদের মতো আমিও নতুন করে স্বপ্ন দেখব, নতুন নতুন জিনিস ব্যবহার করব আর মিলেমিশে সবাই একসঙ্গে থাকবো। এখন থেকে সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে শুরু করে এবং তারা নতুন একটা জীবনযাপন শুরু করে।